যদি এখান থেকে পড়ে যাই তাহলে আর উঠতে পারবো না। এই প্রায় 14 জন মানুষ এখানে উঠতে পারেন। এখানে আরেকটা ছোট স্পিড বোট ঢুকছে। অনেক ভোরে এসেছি, সেই জন্য লাইনটা যথেষ্ট কম আছে। পাহাড়ি পথে আমরা দুজনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আপনি একটা ভালো স্মৃতি নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। এই যে 100 মার্ক কমপ্লিট করলাম, মানে আমরা 100 সেই প্রায় উঠে এসেছি। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে প্রচন্ড ঠান্ডা, আর এই সকালে ঠান্ডার মধ্যে আমরা চলে এসেছি আসানসোল বাস স্ট্যান্ডে। আজকে আমাদের গন্তব্য কল্যাণেশ্বরী মন্দির, তারপরে মাইথন। চলুন একটা নতুন এপিসোড শুরু করা যাক। আমাদের বাস কিন্তু অলরেডি চলে এসেছে। এই হয়েছে আমাদের বাস। এই বাসে করে আজকে আমরা আসানসোল থেকে মাইথন যাব। চলুন বাসে উঠে পড়ি। অলরেডি পিয়া বসে পড়েছে। এই হচ্ছে আমাদের সিট, জানলার ধারে পেয়ে গিয়েছি। 7:50 আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আসানসোল বাস স্ট্যান্ড থেকে 30 মিনিট পর পর মা কল্যাণেশ্বরী ও মাইথন যাওয়ার বাস পাওয়া যায়। এখান থেকে কল্যাণেশ্বরী মন্দিরের দূরত্ব আনুমানিক 22 কিলোমিটার, আর ভাড়া লেগেছিল আমাদের 40 টাকা। জানলার ধারে বসে রাস্তা এবং প্রকৃতি দেখতে দেখতে মাত্র 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মা কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক সামনে। সকাল 8:30 আমরা পৌঁছে গিয়েছি কল্যাণেশ্বরী মন্দিরে। এখানে প্রচন্ড গানের আওয়াজ হচ্ছে, জানি না আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরনো। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রতী দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তান ইচ্ছা পূরণ হয় বলেই মানুষের বিশ্বাস। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু মেন মন্দিরটা একটু সামনে আছে। তার পাশে পড়বে বিভিন্ন রকমের পূজার সামগ্রীর দোকান। আপনারা চাইলে যে কোনো দোকান থেকে পূজার সামগ্রী কিনতে পারেন। আর হ্যাঁ, যে কোনো জিনিস কেনার আগে একটুখানি অবশ্যই দেখে শুনে কিনবেন। এখানে পূজার সামগ্রী ছাড়াও কিন্তু আপনারা নিত্য পূজার জিনিসপত্র পেতে পারেন। আর বাচ্চাদের খেলনা এবং হাতের শাখা পলাও এখানে বেশ ভালোই কালেকশন আছে। মায়ের পূজার সামগ্রী আমরা মন্দিরের এই দোকানটা থেকেই কিনেছিলাম। এটা বেশ মন্দিরের একদমই কাছেই আছে, আর এনাদের ব্যবহার খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছিল। কত টাকা করে পূজার সামগ্রী শুরু হচ্ছে? সামগ্রী আপনার যেমন ইচ্ছা, মিনিমাম কত? 51, 101, 201, 501, যেমন আপনি বলুন। সব থেকে কম কত? 51? তার থেকে কমে নেই কিছু? আর 21 আছে। 51 টাকায় প্যারা কি কটা থাকবে? 5 পিস পেড়া থাকবে, বাতাসা, দানা, সিদ্ধ, নারকেল থাকছে না? নারকেল আলাদা 25 টাকা। এই বড় প্যারাগুলো কত করে? বড় পেড়াগুলো আপনার 10 টাকা পিস। ওজন কত করে? 480 টাকা কেজি। 480। আর শাখা হচ্ছে? শাখা, আলতা, সিন্দুর 30 টাকা দাম পড়বে। বুঝলো? এক্সট্রা 30 টাকা পড়বে। আর এখানটা তো শাখা দিতেই হয়। পুজো দিয়ে আসো, ছোটগুলো। ও হ্যাঁ হ্যাঁ, যে 51 টাকা ফুলের ডালি, এর ভিতরে আছে এই যে এটা, আর দুটো ধূপকাঠি আছে, আর প্যারা আছে, আর এই যে আলতা, শাখা, সিঁদুর, এগুলো আরো এক্সট্রা 30 টাকা। বরাকর নদ যেখানে বাংলা ও ঝাড়খণ্ডের সীমানা গড়েছে, সেখানে জাগ্রতা দেবী কল্যাণেশ্বরীর স্থান। ঠিক বাংলার অন্দরে হ্যাংলা পাহাড়ে 500 বছরের প্রাচীন কল্যাণেশ্বরী মাতার মন্দির। জনশ্রুতি অনুযায়ী কুষাণদের তাড়া খেয়ে 3য় শতকে হরিগুপ্ত পালিয়ে এসে রাজ্য করেন হ্যাংলা পাহাড়ে। মন্দিরও গড়েন তিনি। তবে এখনকার মন্দিরটি পঞ্চকোটের রাজার তৈরি। অতীতে নরবলির প্রথা ছিল দেবীর থানে। কৃত্রিম গুহামন্দির দেবীর, গুহার দ্বার রুদ্ধ, গুহামুখে অষ্টধাতুর মূর্তি দেবীর,
আর অন্দরে সোনার তৈরি দেবীর মূল মূর্তি। লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে শবনপুরের চারপাশে ছিল গ্রাম। সেখান থেকে নাকি সারাদিন ধান থেকে চাল ও চিড়ে তৈরি করা হতো। ঢেকির আওয়াজে দেবী কল্যাণেশ্বরী বিরক্ত হয়ে কাশীপুরের রাজাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন তাকে অন্যত্র যাতে স্থানান্তরিত করা হয়। দেবীর স্বপ্নাদেশ পেয়ে রাজা নিকটবর্তী একটি জঙ্গলে দেবীর মন্দির স্থানান্তরিত করেন। পরে এই জঙ্গলকে ঘিরে সিদ্ধপীঠ গড়ে ওঠে। এই মন্দিরটি আজ কল্যাণেশ্বরী মন্দির নামেই পরিচিত। আজও এখানে এক ছোট গুহার মধ্যে দেবীকে রাখা হয়, আর বাইরে রাখা হয়েছে অষ্টধাতুর দক্ষিণাকালী মূর্তি। এই কালী মূর্তিকেই মা কল্যাণেশ্বরী রূপে পূজিত আজ করা হয়। রবিবারের সকাল, অনেক ভোরে এসেছি, সেই জন্য লাইনটা যথেষ্ট কম আছে। আশা রাখছি খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে পুজো দিতে পারবো। এসো সচন্দন বিল্লপত্র ভক্তি পূজা देहि पुत्रां देहि धनं देहि चर्वाण कामास्य देहि मे नमो नमः। বর্তমানে দেবীর মন্দিরে 50 জন সেবায়িত রয়েছেন। দেবীর নিত্য পূজার দায়িত্ব তাদেরই কাঁধে। এই এলাকার মন্দির তৈরির পর একটি কাহিনী প্রচলিত রয়েছে। স্থানীয় বাসিন্দা ও দেবীর নিত্য পূজার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, একবার নাকি এক শাঁখারি সারা দিন চারিদিকে ঘোরার পরেও শাঁখা বিক্রি করতে পারেননি। না পেরে দেবীর মন্দিরের সামনে এসে দুঃখ প্রকাশ করেছিলেন। জনশ্রুতি অনুযায়ী তার দুঃখ দেখে দেবী বালিকা রূপে তার কাছে এসে 2 হাতে শাঁখা পরে নেন। তিনি ওই শাঁখারিয়ালাকে জানান শবনপুরের গ্রামে তার বাবার কাছে গিয়ে শাঁখার পয়সা নিতে। এই কথা শুনে দেবীর বলে দেওয়া শবনপুর গ্রাম নিবাসী ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছান শাঁখারি। তার কাছে সব ঘটনা শুনে সেই ভদ্রলোক চমকে যান। তিনি বলেন, আমার তো কোনো কন্যা সন্তান নেই, তাহলে আমার নাম করে কে শাঁখা পড়ল? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি শাঁখারের সঙ্গে মন্দিরের দিকে রওনা হন। মন্দিরের সামনে গিয়ে ওই ব্যক্তি বলে ওঠেন, কোথায় আমার মেয়ে? আমি দেখতে পাচ্ছি না। শাঁখারি বলে ওঠেন, কোথায় গেলে মা? তুমি একবার দেখা দাও। তাদের ডাকে সাড়া দিয়ে দেবী কল্যাণেশ্বরী কন্যারূপে পাথরের চূড়ার পিছন ঘুরে বসে শাঁখা পরা 2 হাত তুলে দেখিয়ে দেন। এখানে কিন্তু যথেষ্ট জলের স্রোত আছে, সাথে আছে পাথরের পিছিল। যদি এখান থেকে পড়ে যায় তাহলে আর উঠতে পারবো না। দেখো দেখো দেখো, কিছুক্ষণ আগে আপনারা পুরোহিতের কাছ থেকে যে কাহিনীটা শুনেছিলেন, মা কিন্তু এখানে বসেই শাঁখারিয়ালার কাছ থেকে শাঁখা পড়েছিলেন। শাঁখারিয়ালা যখন মায়ের কাছে টাকা চেয়েছিলেন, মা তখন বলেছিলেন রাজার কাছে যেতে। রাজা যখন এখানে আসেন তখন কাউকে দেখতে পাননি। তখন শাঁখারিয়ালা মাকে বলছিলেন, মা গো দেখা দাও, তুমি যদি দেখা না দাও সবাই আমাকে অবিশ্বাস করবে যে তুমি শাঁখা পড়েছিলে। তখন কিন্তু মা এখানে থেকেই 2 হাত তুলে দিয়ে দেখা দিয়েছিলেন। মা করুণাময়ী। এভাবেই আমরা পাথর আর ঝর্ণার মাঝখানে দুজনে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। আমাদের জায়গাটা বেশ ভালো লাগলো। কিভাবে সময় কেটে যাচ্ছিল আমরা বুঝতেই পারলাম না। পাহাড় আমি অনেকবার দেখেছি, পাহাড়ের ঝর্ণাও দেখেছি, কিন্তু এইভাবে কখনো আসা হয়নি। আর এইভাবে পাথরের ওপর দিয়েও কখনো হাঁটা হয়নি। এটাই আমার প্রথম পাহাড় দেখা আর পাহাড়ের সাথে ঝর্ণা উপভোগ করা। মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই আছে এই জায়গাটা। এই জায়গাটিতে হিন্দুদের বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। বিয়ে হয়ে থাকে, কোনো যজ্ঞের অনুষ্ঠান হয়ে থাকে, অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে থাকে এই জায়গাটিতে। এই মন্দিরটি 500 বছরের পুরনো শক্তির উপাসনা কেন্দ্র। জনশ্রুতি আছে যে সুদূর অতীতে
কল্যাণেশ্বরীতে মানব বলি পর্যন্ত দেওয়া হতো। সেবায়িতদের সাথে কথা বলে জানা যায় যে কল্যাণেশ্বরী মন্দিরে ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ ভক্ত বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে আসেন। বছরের অন্যান্য মাসগুলিতেও শনি ও মঙ্গলবারও ভালো পরিমাণ ভক্তের সমাগম হয়। এছাড়াও প্রতি বছর পুজোর সময়ে নবমীর দিনে ধুমধাম করে দেবী শক্তির পুজো হয়। এখানে কিন্তু অনেকে চুল দান করে। মন্দির চত্বরেই রয়েছে চতুর্দশ শিব মন্দির। এছাড়া শীতলা মায়ের থানে মনস্কামনা পূরণে ঢিল বাঁধার প্রথাও রয়েছে। কালী পুজোর রাতে প্রচুর ভক্তকুল উপস্থিত হন এই মন্দিরে এবং সারা রাত ধরে চলে মায়ের পুজো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের ডেস্টিনেশন ভান্ডার পাহাড়। অনেকটা সিঁড়ি বেয়ে আমরা শিব মূর্তি দর্শন করতে যাব। পুজো দেওয়ার পরে এই যে বিস্কুট আচ্ছা দিয়ে শুরু করছি আজকের জলখাবার। মা কল্যাণেশ্বরী মন্দিরের আশেপাশে আপনাদের বাজেটের মধ্যে অনেক ছোট বড় লজ রয়েছে এবং হোটেলও রয়েছে, গেস্ট হাউসও রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন। আজকে রবিবার, কিন্তু আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই আমরা কল্যাণেশ্বরী মন্দিরে খুব তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি, বেশি ভিড় ছিল না। আর এই মুহূর্তে দেখলাম প্রচুর লাইন, কয়েক ঘন্টা লেগে যাবে পুজো দিতে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ভান্ডার পাহাড়ের দিকে। পাহাড়ি পথে আমরা দুজনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, চারিদিকে অনেক লোক দেখা যাচ্ছে। হাঁটতে একটু বেশ কষ্টই হচ্ছে কারণ রাস্তাটা একটু খাড়া। হাঁটতে হাঁটতে আমরা অবশেষে চলে আসলাম ভান্ডার পাহাড়ের কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই ওপরের চূড়ায় রয়েছে বাবা শিবের উপাসনা স্থল। যারা মাইথন আসেন অনেকেই জায়গাটা হয়তো মিস করে যান, শুধু মাইথন দেখেই চলে যান। এটা কিন্তু অবশ্যই একটা দর্শনীয় জায়গা। আর এটায় উঠতে গেলে অনেক কষ্ট করে, প্রায় 300 খানা সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে হয়। তো চলুন আমরা আস্তে আস্তে যাই বাবা ভান্ডার পাহাড়ের দিকে। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডার পাহাড়, ঠিক এই ওপরটাতে, এই ওপরে। এই হলো ভান্ডার পাহাড়ের প্রবেশদ্বার। ভান্ডার পাহাড়ের প্রবেশদ্বারের সামনে থেকেই আমরা 21 টাকা দিয়ে বাবার পূজার জন্য বেশ কিছু পুজো সামগ্রী নিয়ে নিলাম। চলো আমরা এখন যাচ্ছি ভান্ডার পাহাড়ের একদম ওপরের দিকে। আনুমানিক প্রায় 300 সিঁড়ি, এক্সাক্ট যদি বলা হয় 298টা সিঁড়ি আমাদের উঠতে হবে। সিঁড়িগুলো যথেষ্ট খাড়া। 10টা সিঁড়ি হয়েছে, এখনো 298টা সিঁড়ি কমপ্লিট করতে হবে আমাদের। চলো একদম ওপরে। সিঁড়িগুলো প্রচন্ড খাড়া। বাপরে, এই দিদি গিয়েছিল কিন্তু উঠতে পারেনি শেষ পর্যন্ত। জানি না আমরা পারবো কিনা উঠতে। এখনই হাঁপিয়ে গেলে? কারণ সিঁড়িগুলো প্রচন্ড খাড়া, কষ্ট তো হবে। কষ্ট না পেলে কি আবার দেখা মেলে? সে তো অবশ্যই। এই যে 100 মার্ক কমপ্লিট করলাম, মানে আমরা 100 সিঁড়ি প্রায় উঠে এসেছি। উঠতে পারলো না। 150 সিঁড়ি পার করার পরে বাবার চরণ দেখতে পাচ্ছি। ভালো করে প্রণাম করে নাও যাতে 300-350 সিঁড়ি কমপ্লিট করতে পারো। হ্যাঁ একদম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর বেশি দূর বাকি নেই, আর একটু কষ্ট করলেই তুমি পেয়ে যাবে মহাদেবের দেখা। হ্যাঁ তো হাঁপিয়ে গেছো পুরো?
একটু তো 300 সিঁড়ি পার করে ফেললাম। ওঠার পরে ফাইনালি 300 সিঁড়ি পার করলাম। এই দেখো সামনে আমাদের মহাদেবের মন্দির। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মন্দিরে। আপনারা যদি সকাল সকাল ভান্ডার পাহাড়ের মাথায় পৌঁছে যেতে পারেন তাহলে পাহাড়ের মাথায় একাকী শিব মন্দিরের পুজো দেখার সৌভাগ্য হবে। আমরাও কিন্তু সেদিন বেশ সৌভাগ্যশালী ছিলাম, কারণ আমরা যাওয়ার পরেই মন্দিরের পুরোহিত মহাশয় বাবার পুজো শুরু করে দিলেন। এতটা সময় ব্যয় করে এবং এতটা কষ্ট করে আমরা সিঁড়ি বেয়ে ওপরে যখন উঠলাম, আমরা দেখতে পেলাম অষ্টধাতু দিয়ে তৈরি করা শিবলিঙ্গ। সেখানে কিন্তু পুরোহিত মশাই বেলপত্র এবং ফুল সহযোগে পুজো করছেন। ভোলে বাবা কৈলাসপতির চরণে সেবা লাগে মহাদেব, বাবা জটাধারীর চরণে সেবা লাগে মহাদেব। আপনি এখানে কত বছর যাবত আছেন? আমাদের এখানেই বাড়ি। এখানেই বাড়ি। আর কত বছর ধরে বাবাকে সেবা করছেন? আমি হ্যাঁ, আমি এই 2 বছর এরকম আসা যাওয়া আছে আমার। ওই নিচে আমাদের আশ্রম আছে, আশ্রমে থাকি। এর নিচে আশ্রম আছে? এখানে না, কল্যাণেশ্বরী মন্দিরের পাশে কালিকানন্দ আশ্রম আছে। ওই সাধু বাবা মন্দির তৈরি করেছেন, অমরনাথ মন্দির। আচ্ছা আচ্ছা। বাবা অমরনাথে ছিলেন, অমরনাথ থেকে এসে পাহাড়ের নিচে একটা গুহাতে থাকতেন। উনি সেই অমরনাথ হিসাবে এই মন্দির তৈরি করেছেন। অমরনাথ পাহাড়ের উপরে আছে, সেই হিসাবে। আমার নাম হলো সঞ্জয় দাস। আমি এখানে আমার এইখানেই বাড়ি সামনে। আর এই মন্দিরটা 1358 সালে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তার আগে থেকে এখানে আসা যাওয়া আছে। মন্দিরটা হয়েছে মোটামুটি 80 বছর হয়েছে। প্রতিদিন এখানে কতজন দর্শক মানে বাবা পুজো দিতে আসে? ঠিক কোনো ঠিক নেই, কোনোদিন 1000ও আসে, কোনোদিন 100 আসে, কোনোদিন 10 জনও আসে, বাকি আসবে। এখানে কি আর কি অনুষ্ঠান হয় মানে বাবার? এখানে শিবরাত্রিতে হয়, তারপরে এই শ্রাবণ মাসে হয়। শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতেই তো এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। তারপরে আপনার শ্রাবণ মাসে যে জল ঢালা হয় না, ওইটাতে হয়। কারো কোনো যদি মানত থাকে সে করে। আচ্ছা, সামনে প্যান্ডেল হয়, এই হয়, তারপরে ওখানে হয়। আচ্ছা, পুজো এখানে কটার সময় শুরু হয়? মানে যদি কোনো পূজা দিতে চায়, মানে কেউ যদি পূজা দিতে চান আমরা এখানে? মোটামুটি 9টায় চলে আসি। আমাদের সময় বেটা 8টা, কিন্তু এখন শীতকালে অসুবিধা হয়। 9টার সময় আসি, 5টার সময় আমরা যাই। 5টার সময় যান, মানে এই সময়ের ভিতরে পুজো দেয়া যাবে। তারপরে ওই বাইরে থেকে দর্শন করে সব রেখে দিয়ে যাই পুজোর ইয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে নিজের হাতে পুজো করতে পারে, আর এখানে কারো কাছে কিছু চাওয়া হয় না। যার যে ইচ্ছা করে দর্শন করো, প্রসাদ নাও। আচ্ছা, আমরা কারো কাছে কোনো কিছু চাই না। चढ़ा दीजिए ना प्रसाद, चढ़ा के तब दीजिए। ओम नमः शिवाय। ओम नमः शिवाय।
নমঃ শিবায়। এই হচ্ছে ভান্ডার পাহাড়ের উপর থেকে শহরের দৃশ্য। আপনি চারিদিকটা দেখতে পাচ্ছেন, এই চারিদিকে আরো বেশ কিছু পাহাড় রয়েছে, আর ওইদিকে আরেকটা পাহাড় রয়েছে, আর এই দিকটায় রয়েছে মাইথন ড্যাম। পায়ে হেঁটেই যাওয়া যায়। তো দেখি এখান থেকে কতটা দেখানো যাচ্ছে মাইথন ড্যাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যাচ্ছে, প্রচুর গাড়ি ঘোড়া এখান থেকে যাচ্ছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখা যাচ্ছে, এটাই হলো মাইথন ড্যাম। এই যে এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে, এই যে মাইথন ড্যাম। পুজো দেওয়ার পরে ভান্ডার পাহাড়ের ওপর থেকে আমরা পাখির চোখে আসানসোল শহরটাকে দেখতে পেলাম। এখানকার দৃশ্য কিন্তু অপূর্ব। একবারে আপনি পুরো শহরটাকে একটা জায়গা থেকে চাক্ষুষ করতে পারবেন। যারা প্রথমবারের জন্য এখানে আসবেন বা যাদের সিঁড়ি ওঠার খুব একটা অভ্যাস নেই, তাদের কিন্তু বেশ কষ্ট হবে। কিন্তু কষ্ট করে যখন 300 সিঁড়ি ওপরে উঠে এসে পুজো দেবেন, তারপরে এই ওপর পাহাড় থেকে পুরো শহরের দৃশ্য এদিকে দেখতে পারবেন, ওপাশে দেখতে পারবেন মাইথন ড্যাম, তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে। সব ক্লান্তি এক নিমেষে চলে যাবে। আর দেখবেন আপনার মতো অনেক লোক, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, সবাই কিন্তু এখানে আসে। আপনারাও চেষ্টা করুন মাইথন ড্যাম দেখে, অথবা দেখার আগে অথবা দেখার পরে এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করতে। 300 সিঁড়ি পার করে এতক্ষণ আমরা ভান্ডার পাহাড়ে পুজো দিয়ে আসলাম। উপর থেকে উঠে পুরো শহরটাকে দেখতে পেলাম। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। নামার সময় অবশ্যই খুব সাবধানে নামতে পারে, কারণ যখন তখন স্লিপ হতে পারে, আর স্লিপ হলেই কিন্তু দুর্ঘটনা। তাই আপনাদেরও বলবো আস্তে আস্তে দেখে বুঝে আপনাদের নামতে হবে। ভান্ডার পাহাড় থেকে আমরা এই মিনি বাসে করে চলে আসলাম মাইথন ড্যামে। ভাড়া নিল 15 টাকা, আর 10 মিনিট মতো সময় লাগলো। আমাদের এই সামনেটা এখানটা নামিয়ে গেল, আর এখানে আশেপাশে কিন্তু বেশ কিছু বোটিংয়ের ঘাট রয়েছে। এখানে সামনে কালীবোট ঘাট রয়েছে, আর এখানে আরেকটা ঘাট রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা যাই নিচের দিকে। আমরা উপর থেকে নেমে চলে আসলাম, একটা বোটিং ঘাটের দিকে যাচ্ছি। আর এই সামনে দেখতে পারবেন বোটিং টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আপনারা টিকিট সমস্ত কাটতে পারবেন। আর এখানে বিভিন্ন ছবিও আঁকা রয়েছে, সুন্দর সুন্দর এখানকার লোক সংস্কৃতির ছবি আঁকা রয়েছে। আর এখানে বোটিং এর বিভিন্ন চার্টগুলো দেওয়া রয়েছে, যেমন বিগ স্পিড বোট যেটা রয়েছে, দুটো স্পট দেখাবে 1400 টাকা, 1 থেকে 14 জন পার্সন অ্যালাউ হবে। আর এইভাবেই স্পিড বোট, প্যাডেল বোট, বিভিন্ন রকম বোট রয়েছে, আপনারা এখানে দেখতে পারবেন। আমরা চার্টে সমস্ত কিছু দেখিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। এই যে সামনে যাচ্ছে স্পিড বোট, সামনে যাচ্ছে স্পিড বোট। এই প্রায় 14 জন মানুষ এখানে উঠতে পারেন। এখানে আরেকটা ছোট স্পিড বোট ঢুকছে। হ্যাঁ, এখানে শুধু বোটিং করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন স্পটও ঘোরা যায়। এইখানে দেখুন একটা আইল্যান্ড মতো রয়েছে, এখানটাতেও যাওয়া যায়। ওইখানে দেখুন সামনে একটা বোট গিয়েছে, ক্যামেরা হয়তো কতটা দেখা যাবে জানি না। আর ঠিক তার বাঁদিকে আরেকটা ছোট্ট স্পট আছে, ওখানেও কিন্তু বোটগুলো থামে, ওখানেও কিন্তু আপনারা চাইলে যেতে পারেন। খুব ভালো লাগছে। আর এই যে জলাশয়ের এই যে জলবদ্ধ যে জায়গাটা, এটা কিন্তু যথেষ্ট বড় সড়ো। আর বিশেষ করে এই জলগুলো খুব স্বচ্ছ, দেখাই যাচ্ছে এখান থেকে।
এর নিচের তলাটা। এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত মাইথন ড্যাম। এটি কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমার মধ্যে পড়ে এবং পার্টিকুলারলি এই মাইথন ড্যামটা ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু অবস্থিত। আপনারা এখানে টোটাল মাইথন ড্যামের যা যা ডিটেলস আছে সমস্ত কিছু দেখতে পারবেন এখানে। আপনারা চাইলে পজ করে পরে দেখে নিতে পারেন। আর এই ড্যামটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিন। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বন্যা সংঘটিত হয় দামোদর উপত্যকা অঞ্চলে, যা কলকাতাকে বাকি দেশের সাথে প্রায় 10 সপ্তাহ বিচ্ছিন্ন করে রাখে। তৎকালীন ব্রিটিশ সরকার টেনেসি ভ্যালি অথরিটি অথবা টিভি এর একজন সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার WL রুটকে ডাকেন এই ব্যাপারটা সমাধান করার জন্য। তিনি 1945 সালের মধ্যেই বাঁধের পরিকল্পনা সম্পন্ন করে দেন। অবশেষে স্বাধীন ভারতের প্রথম বাঁধ তিলাইয়া বাঁধ শুরু হয় 7 জুলাই 1953 সালে। এখানকার সিনিক বিউটি কিন্তু অসাধারণ। আপনি ফটোতে বা ভিডিওতে কিছুটা হয়তো বুঝতে পারবেন, কিন্তু সামনে যখন এসে দেখবেন তখন তার ব্যাপারটাই আলাদা হবে। আপনি একটা ভালো স্মৃতি নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মূল মাইথন ব্যারেজের ওপরে। নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরাকর নদ। এই নদের ওপরেই তৈরি হয়েছে মাইথন ব্যারেজ। এই বাঁধটি বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্যই ডিজাইন করা হয়েছিল এবং এটি 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এখানে একটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এটি পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতেই প্রথম। কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়েছে বরাকর নদ। মন্দির ও জলাধারকে কাজে লাগিয়েই গড়ে উঠেছে পর্যটন সংস্থা। এখানে রয়েছে নৌকো বিহারের ব্যবস্থাও। এলাকাবাসীরা জানান ফি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসেন পর্যটকরা। এলাকাবাসীর দাবি এর মধ্যেও মানুষের ব্যবহার করা থার্মোকলের থালা, বাটি, গ্লাস ও পলিথিনের জেরে ড্যামের জল দূষিত হচ্ছে। অবিলম্বে এই সমস্যা না মেটাতে পারলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে জানান পরিবেশ প্রেমীরা। তাদের দাবি এই ড্যামের জল থেকে জলবিদ্যুৎ উৎপাদন ছাড়াও পানীয় জলও পাওয়া যায়। তাই সমস্ত পর্যটকের কাছে আমাদের অনুরোধ, আপনারাও পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন। আপনারা এখানে আসুন, ঘুরুন, খাওয়া দাওয়া করুন, কিন্তু কোনো প্রকার আবর্জনা, নোংরা এই ড্যামের জলে ফেলবেন না। এই 3 দিন আসানসোলে আমরা খুব ভালো করে ঘুরলাম। আজকে সকাল থেকে আপনারা দেখলেনই, প্রথমে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলাম, তারপরে ভান্ডার পাহাড়ের 300 সিঁড়ি উঠলাম এবং লাস্টে দেখলাম হচ্ছে এই ড্যাম। অসাধারণ সুন্দর, দারুণ বিউটি। এখানে আসবেন, সময় নিয়ে আসবেন, কিন্তু আজকে যেহেতু আমাদের সময়ের অভাব আমরা কিন্তু বোটিংটা করতে পারলাম না। তো নেক্সট টাইম যখন আসবো নিশ্চয়ই আবার করার চেষ্টা করব। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1 সেকেন্ড জাস্ট।